Dear students, how are you? I hope you all are well. So, today we are going to solve our physics fourth assignment. So, I hope so তোমরা যারা ইংলিশ ভার্সনের আছো আমার এই চ্যানেলে তারা প্রত্যেকটা ভিডিও দেখেছো এবং ভিডিওস গুলো কেমন লেগেছে মাস্ট বি একটু জানাবা এন্ড হচ্ছে যদি ভালো লাগে এবং আই হোপ তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবা আর এটা করলে আসলে এনকারেজ আসে এবং আমার কাজটা আসলে রেকগনাইজড হয় বিকজ অফ আসলে হাজার ব্যস্ততার মাঝে তোমাদের এই জিনিসগুলো আমি সলভ করি আর এই জন্যই সলভ করি বিকজ অফ হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনের মানে যে একদম ভালো ভালো শিক্ষকরা আছেন তারা আসলে ইউটিউবে বা কোথাও আসলে সলভ গুলো দিচ্ছেন না তো এই জন্য চেষ্টা করি আর কি তোমাদেরকে হেল্প করতে জানি না কতটুকু হয় তোমাদের হেল্প আর কি তো চেষ্টা করতেছি তোমাদের হেল্প করতে যাতে তোমরা একটু হলেও জিনিসগুলো বোঝো এবং তোমাদের আসলে একটা পথ দেখায় দেওয়ার জন্য কেউ যাতে থাকে সেই ভূমিকাটা চাচ্ছি আমি যাতে পালন করতে পারি ততটুকুই তো যতটুকু প্রয়োজন লিখবা যতটুকু মনে হয় লেখার প্রয়োজন নাই তুমি লিখবা না বাট অবভিয়াসলি চোখ কান খোলা রেখেই লিখবা বিকজ তুমি জানো কনসেপ্টটা কি তুমি জানো যে তোমার টেক্সট বুকে কি কি টপিকস ছিল এবং তুমি জানো শুধু কপি না করে জিনিসটা যদি আমি বুঝে লিখি তা আমার এখন প্লাস হচ্ছে ফর ফিউচার আমার জিনিসটা মাস্ট বি কাজে লাগবে ঠিক আছে তাহলে চলো আমরা দেরি না করে আমাদের অ্যাসাইনমেন্ট সলভিং এ শুরু করে ফেলি তাহলে আমরা অ্যাসাইনমেন্টটা ফার্স্ট হচ্ছে একটু পড়ি দেখি কি বলছে আমাদের অ্যাসাইনমেন্টটা টাইটেল কি হবে ঠিক আছে অ্যাসাইনমেন্টের নাম্বার হবে 4 অ্যাসাইনমেন্টের টাইটেল হবে এতটুকু অ্যাসাইনমেন্টের টাইটেল হবে এতটুকু দ্য স্টোরি অফ রিনিউয়েবল এনার্জি দ্য স্টোরি অফ রিনিউয়েবল এনার্জি ওকে আচ্ছা রিনিউয়েবল এনার্জি বলতে আমরা কি বুঝি যে এনার্জিটা হচ্ছে বারবার আমরা গেইন করতে পারি ঠিক আছে এটার সোর্স কখনোই এন্ড হয় না এন্ডলেস সোর্স ওকে তো সেটাকে আমরা রিনিউয়েবল এনার্জি বলে থাকি আমাদের অ্যাসাইনমেন্টের টাইটেল হবে দ্য স্টোরি অফ রিনিউয়েবল এনার্জি জাস্ট এতটুকু আর কিছু কিন্তু না তাই হোপসো মানে হেডলাইনটা কি হবে এটা নিয়ে হচ্ছে কনফিউশন শেষ এবার চলো আমরা অ্যাসাইনমেন্ট সলভিং এ চলে যাই তো আমাদের ফার্স্ট যে প্যারাটা এখানে বলছেন hydroelectricity is one of the ancient sources of energy that is used to generate electricity around the world especially in remote areas obviously remote area গুলো that means যেটাকে আমরা বলি হচ্ছে গ্রাম এরিয়া তো রিমোট এরিয়া গুলোতে কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি অন্যান্য কান্ট্রিতে হিউজ লেভেলে আছে বাট বাংলাদেশে অনলি ওয়ান আছে যেটা হচ্ছে কাপ্তায়ে ওইটা গ্রাম না ওইটা হচ্ছে তোমার রাঙামাটি জেলাতে পড়েছে সো ওইটা হিসাবে আমরা দেখবো আজকে সলভ করতে যে এরপরে দেখো বলছে as there are many rivers the possibility can be exploited in Bangladesh as well the figure shows a hydroelectric power station তাহলে এখানে জাস্ট তোমাকে বলছে যে হাইড্রো ইলেকট্রিসিটি একটা এনশিয়েন্ট সোর্স এন্ড এটা হচ্ছে আমাদের কোথায় কোথায় আসলে ইউজ হয় এবং এটা পসিবিলিটিসটা কেমন দেন হচ্ছে এখানে একটা ফিগার দিছে এটা আসলে একটা অদ্ভুত ফিগার এই ফিগার টিচার কোথা থেকে খুঁজে পাইছে এটা আমাদের আসলে জানতে হবে তোমাদেরকে আমি কিছু ফিগার দেখাবো হাইড্রো ইলেকট্রিসিটি খুবই সহজ ভাবে ওইখান থেকে বোঝা যায় আসলে টিচার চাইলে পারতেন জিনিসটা করতে যাই হোক যেহেতু টিচার করে নাই তা আমাদের কোনো ঝামেলা নাই তো মেইনলি হাইড্রো ইলেকট্রিসিটির মিনিংটা হচ্ছে তোমার ওয়াটার এই ওয়াটারটা হচ্ছে তোমার ফার্স্ট স্টোর থাকে বুঝছো ওয়াটারটা স্টোর থাকে হচ্ছে যে লেকে লেকে হচ্ছে ওয়াটারকে স্টোর করা হয় আমরা জানি স্টোর করলে হচ্ছে সেখানে পটেনশিয়াল এনার্জি থাকে দেন এই লেক থেকে দেখো এই যে লাইন দিয়ে এখানে ড্যাম দেওয়া হয় ড্যামের এই লাইন দিয়ে হচ্ছে কি পড়তে থাকে তো এখানে আমাদের টারবাইন নামে একটা হচ্ছে মোটর আছে বুঝছো এটা আমি তোমাদের ফিগারে দেখাবো যখন আমি সলভ করব জাস্ট এখন শুনে রাখো এই টারবাইন মোটরটা বারবার মুভ করতে থাকে বুঝছো তো মুভ করার ফলে কি হয় এই ওয়াটারটা এসে এখানে আমাদের মানে বাধা পায় বা বাড়ি খায় ঠিক আছে তো এর ফলে কি হয় একটা এনার্জিতে কনভার্ট হয়ে যায় খেয়াল করে দেখো লেকে ছিল ওয়াটারটা একদম কামলি
পোটেনশিয়াল এনার্জি নিয়ে, যখন এর টারবাইনে এসে মুভ করা স্টার্ট করে তখন কিন্তু এটা কি, এটা একটা নতুন এনার্জি লাভ করে, যেটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি, তাই না? তাহলে এই কাইনেটিক এনার্জির জন্যই কিন্তু আসলে কি হয়, আমাদের হাইড্রো ইলেকট্রিসিটিটা ফর্ম হয়। দ্যাট মিনস সহজ ভাষায় লেকের মধ্যে থাকা পোটেনশিয়াল এনার্জি টারবাইনের মধ্য দিয়ে মুভ করতে 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 সেটা কোন এনার্জিতে কনভার্ট হয়ে যায়, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, এবং দ্যাট কাইনেটিক এনার্জি আমরা সাপ্লাই দেই অ্যাজ ইলেকট্রিসিটি। I repeat, that kinetic energy has বা আমরা সাপ্লাই দেই হচ্ছে কিভাবে, ইলেকট্রিসিটি হিসেবে। তো এটা হচ্ছে কমন একটা পেন পিকচার। আচ্ছা, এবার আমাদের ফার্স্ট কোশ্চেনটাই চলে যাই। এখানে বলছে which position in the figure has the minimum potential energy of water? সো তোমাকে এমন একটা পজিশন বের করতে হবে যেখানে সবচেয়ে মিনিমাম পটেনশিয়াল এনার্জি আছে। তো এই ফিগারটা যখন দিছে টিচার আসলে ভাবে নাই যেখানে একাধিক আসলে তোমার আমরা মোর দেন ওয়ান প্লেস পাচ্ছি। খেয়াল করলে দেখবা, তুমি যদি খেয়াল করে দেখো এখানে মোর দেন ওয়ান প্লেস আছে। কিরকম, আমরা জানি আমাদের এতটুকু হচ্ছে হাইট কত, এই লেকের হাইটটা কত, এখানে এটা হচ্ছে আমাদের ধরো হাইট হচ্ছে 8। আমাদের লেকের যে লোয়ার পার্ট, লেকের যে লোয়ার পার্টটা, এই লোয়ার পার্টে এইচ ইজ ইকুয়াল টু কত, 0। আর এখানে এইচ এর ভ্যালু হচ্ছে সামথিং আছে ধরো। তো তোমরা লাস্ট অ্যাসাইনমেন্টে শিখছো না যে পোটেনশিয়াল এনার্জি ভি ইজ ইকুয়াল টু এম জি এইচ, এন্ড তোমরা এটাও তো জানো ম্যাস হচ্ছে কনস্ট্যান্ট, এই জি তো আরো আগে কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যদি হয় তাহলে তুমি কি লিখতে পারো, ভি ইজ প্রপোর্শনাল উইথ এইচ। তাহলে আমাদের কি হবে, এইচ যদি আমরা ইনক্রিজ করি ভিও ইনক্রিজ হবে, এইচ যদি আমরা ডিক্রিজ করি ভিও কিন্তু ডিক্রিজ হবে, তাই তো? এটাই তো হওয়া উচিত। এক্স্যাক্টলি, তাহলে তুমি চিন্তা করো তো লেকের একদম লোয়ার পার্ট এইচ ইজ ইকুয়াল টু কত আসবে, 0 আসবে। তার মানে তুমি বুঝতেই পারতেছো দ্য লোয়ার পার্ট অফ দ্য লেক has the minimum potential energy of water, এটা একটা হচ্ছে অ্যান্সার। and the second one হচ্ছে এখান থেকে দেখো, যখনই আমাদের এখান থেকে দেখো, এটা গেল ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান ক্যান বি পসিবল, যেটা হচ্ছে তোমার এখান থেকে যখন তোমার এই লেক দিয়ে হচ্ছে এটা এখান থেকে ফল করা শুরু করে, খেয়াল করো, তখন কিন্তু এই পটেনশিয়াল এনার্জি স্টার্টস কনভার্টেড টু কাইনেটিক এনার্জি। এবং যখন একদম টারবাইন হাউসে চলে আসে, একদম টারবাইন হাউসে চলে আসে, তখন জিনিসটা কেমন হয়, তখন প্রত্যেকটা potential energy would convert itself as kinetic energy. That means টারবাইনের একদম লোয়ার পয়েন্টে যেখানে all potential energy has converted into kinetic energy, that means in this point, all energies are accepted as kinetic energy but not potential energy. That means তুমি এখানে কি বলতে পারো, যদি এই পয়েন্টে অল যদি হয় কাইনেটিক এনার্জি, তার মানে এই পয়েন্টটা দিয়ে আমাদের মিনিমাম পটেনশিয়াল এনার্জি আছে, দ্যাট মিন্স যে সেটা হচ্ছে 0। মিনিমাম পটেনশিয়াল এনার্জি কোথায় আছে, যে পয়েন্টে অল এনার্জি কনভার্ট হয়ে কাইনেটিক এনার্জি হয়ে গেছে। দ্যাট মিন্স এখানে কাইনেটিক এনার্জি হচ্ছে 100% এন্ড হচ্ছে পটেনশিয়াল এনার্জি হচ্ছে 0। তো এখানে পসিবল অ্যান্সার হচ্ছে দুইটা। তো তুমি এখন যেটা লিখো সেটাই হবে, প্লাস হচ্ছে দুইটা লিখে দেওয়া ভালো, এই জন্য তোমার টিচার কোনটা অ্যাজিউম করে সেটা আসলে মানে কেউ জানে না। এখন তুমি একটা লিখলা, তোমার টিচার বললো হচ্ছে না আমি তো এটা হবে, দেন তুমি তো আর বুঝাইতে পারবে না টিচারের উপরে, তাই না? আর কোয়েশ্চেনটা যিনি আসলে করছেন ওনার মাথায় আসলে কাজ করছে টারবাইন হাউসের ব্যাপারটাই, বুঝছো? টারবাইন হাউসটা উনি সুন্দর করে রাখছেন, লেকটা দেখো কোন রকম এঁকে রাখছে, লেক আঁকছে এখানে কিন্তু এখানে আবার গাঢ় করে দিয়েছে, মনে হচ্ছে পুরাটাতে পানি আছে, বাট পানি শুধু কিন্তু এখানে আছে। তো যাই হোক, আমরা এখান থেকে দুইটা অ্যান্সার করব, যে the lower part of turbine house and the lower part of lake has the minimum potential energy of water, has the minimum potential energy of water। তাহলে আমরা আমাদের স্ক্রিনে লিখতে চলে যাই। নাম্বার এ হবে কি, নাম্বার এ হবে
The lower part of lake has the minimum potential energy, ঠিক আছে? has the minimum potential energy, তারপরে কি জানি ছিল কোশ্চেন, একটু কোশ্চেনটা দেখে আসি। potential energy of water আর কি, ওকে, of water। সো তুমি চাইলে এখানে রিজন লিখতে পারো যে V is equal to mgh, so V is proportional to h, ঠিক আছে? এটা তুমি লিখে দিতে পারো, and লিখতে পারো here h is 0, so V minimum। তাহলে এখান থেকে এটা সুন্দরভাবে লিখে দেওয়া যায় যদি তুমি চাও, আর যদি তুমি না চাও আমি লিখবো না, 1 মার্কসের জন্য এত খাটনি কে করে, ইটস ওকে, নো প্রবলেম। তাহলে এটা গেল হচ্ছে ফার্স্ট ওয়ান। এখন আমরা লিখবো अगेन when the water falls from lake through dam, আচ্ছা ড্যাম দিয়ে যখন ওয়াটারটা পড়ে and reaches to turbine house, all potential energy converts itself as kinetic energy। So there is also minimum potential energy at turbine house। So এটা হচ্ছে আমাদের question যে again when the water falls from lake through dam and reaches to turbine house, all potential energy converts itself as kinetic energy, so there is also minimum potential energy at turbine house। So obviously খুবই সহজ ছিল। এবার হচ্ছে পরবর্তী, চলো আমরা দেখে ফেলি আমাদের বি নাম্বার কোয়েশ্চেন। আমাদের বি নাম্বার কোয়েশ্চেনে বলছে determine the efficiency of energy transformation। তো এনার্জি ট্রান্সফরমেশন এফিশিয়েন্সি এখানে কি কি বলা আছে, তো স্টেমটা পড়ো এখান থেকে। এখানে স্পষ্ট করে বলা in 30 minutes water losses 5 multiply 10 to the power 9 joule energy and generates 4.5 multiply 10 to the power 9 joule electric energy। ওকে, তাহলে দেখো আমাদের 30 মিনিটে এনার্জি হচ্ছে লস করছে কিছু এনার্জি, আর একটা হচ্ছে জেনারেট করছে। তাহলে আমরা ইফিশিয়েন্সির যে ম্যাথ গুলো হচ্ছে এতদিন করে আসছি, ওইখানে আমরা লিখতাম যে আমাদের efficiency is equal to amount of work is divided by energy given। খেয়াল করো আমরা এখানে কি লিখতাম, efficiency is equal to amount of work। এখন তোমাকে বুঝতে হবে আসলে, আচ্ছা আমি যদি এখানে লিখি, আমরা লিখতাম হচ্ছে amount of work is divided by energy given, ঠিক আছে? এভাবে আমরা লিখতাম এফিশিয়েন্সি ইটা।
তাহলে দেখো এইখানে আদৌ ইফিসিয়েন্সিটা কিভাবে এক্সপ্রেস করা যাচ্ছে খেয়াল করো। এটা কিন্তু ওয়াটার ওয়াটার লস করতেছে হচ্ছে কত 5 মাল্টিপ্লাই এত এনার্জি। তো এই যে ওয়াটার লস করতেছে এই এনার্জিটা আসলে কি এনার্জি ছিল বলো তো? পুরোটা পটেনশিয়াল এনার্জি ছিল না শুরুতে? বিকজ অফ ওয়াটারের তো পুরো এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো এইটাই ছিল ওয়াটারের পটেনশিয়াল এনার্জি এবং এইটাই কনভার্ট হচ্ছে কিসে? কাইনেটিক এনার্জিতে। তো আমরা জানি যখন কাইনেটিক এনার্জিতে ফুল এনার্জিটা কনভার্ট হয়ে যায় এটাই আসলে মেইন এনার্জি। দ্যাট মিনস আমার এনার্জি গিভেন পার্ট হচ্ছে যে, যেহেতু এটা হাইড্রো ইলেকট্রিসিটি সিস্টেম, যে এনার্জিটা লস হয়েছে সেই এনার্জিটাই কিন্তু আমরা কি আসলে এনার্জি গিভেন হিসেবে এক্সপ্রেস করতে পারি। কিভাবে? কারণ আমরা জানি যে আমাদের অল এনার্জি ওয়ার পটেনশিয়াল এনার্জি দেন হচ্ছে এটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। তার মানে এই হাইড্রো ইলেকট্রিসিটি বা এই পাম্পটা বা যাই বলো না কেন এটা যতটুকু লস করতেছে তোমাকে বুঝতে হবে অতটুকুই হচ্ছে এনার্জি গিভেন ছিল, ততটুকু এনার্জি তাকে দেওয়া হয়েছিল। এবং ওই ওই এনার্জি থেকে সে কতটুকু অ্যামাউন্ট অফ ওয়ার্ক বা জেনারেট করতে পারছে 4.5 মাল্টিপ্লাই 10⁹। তার মানে এটাকে কিন্তু আমরা বলতে পারি অ্যামাউন্ট অফ ওয়ার্ক বা জেনারেটিং এনার্জি তুমি যেটা লেখো। ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের কিভাবে সলভ করতে হবে। এটা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি। এখানে বলছে আমাদের ইকুয়েশন এবং আইডেন্টিফাই করতে হবে ডিফারেন্ট কোয়ান্টিটিস, মানে পরিচয় দিয়ে ইকুয়েশন লিখতে হবে। লাস্টে আমাদের ইফিসিয়েন্সি কারেক্ট ইউনিট লিখতে হবে। তাহলে আমরা হচ্ছে দুই পাবো। তাহলে আমরা জাস্ট একটু দেখে নেই কি কি ছিল। 5 আর হচ্ছে 4.5। ওকে, লেটস গো। তাহলে আমরা আমাদের সলভিং এ চলে যাই। আমাদের এটা শেষ। এবার হচ্ছে নাম্বার বি। আমরা ফার্স্ট হচ্ছে কোয়ান্টিটিস গুলো হচ্ছে আইডেন্টিফাই করি। চলো তাহলে আমরা লিখবো গিভেন লস অফ এনার্জি অর এনার্জি গিভেন। ঠিক আছে, এটাকে আমরা এনার্জি গিভেন নামে চিনি। এনার্জি গিভেন কে আমরা এক্সপ্রেস করি কিভাবে? ইনপুট এনার্জি দিয়ে। খেয়াল করে দেখো তোমরা যারা সলভ করছো তারা কিন্তু জানো ইনপুট এনার্জি দিয়ে এটাকে এক্সপ্রেস করা হয়। এন্ড আমরা কি লিখতে পারি? জেনারেটিং এনার্জি অর অর কি হবে বলো? অ্যামাউন্ট অফ ওয়ার্ক, অ্যামাউন্ট অফ এনার্জি বা ওয়ার্ক যেটাই লেখো সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? আউটপুট দিয়ে, তাই না? আচ্ছা, তাহলে এই দুইটা আমরা আইডেন্টিফাই করলাম, দুইটা কোয়ান্টিটি। এবার হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি। আমরা লিখবো ইফিসিয়েন্সি if efficiency is eta, then we know what we know? Efficiency eta means হচ্ছে তাহলে কি হবে বলো? আমরা এখানে কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো generating energy is divided by loss of energy. দেন হচ্ছে তুমি এখান থেকে এক্সপ্রেস করতে পারো যে ই হচ্ছে কি, উপরে হচ্ছে আউটপুট, নিচে হচ্ছে ইনপুট। দেন তুমি ভ্যালু বসাও, আউটপুটের ভ্যালু। অবভিয়াসলি ক্যালকুলেশনটা নিজেরা করে দেখবা যে রেজাল্ট কত আসে। আচ্ছা, তো রেজাল্ট আসবে হচ্ছে 90%। তাও নিজেরা করে দেখবা, ঠিক আছে? দেখো জুল জুল হচ্ছে ক্যান্সেল। আমি পার্সেন্টেজ কোথা থেকে আনলাম? আমাদের এখানে একটা পার্সেন্টেজ থাকে। আমরা যখন এফিসিয়েন্সি বের করি তখন একটা পার্সেন্টেজ দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করি। তো এইটুকু হচ্ছে আমাদের ম্যাথ ছিল। এবং লাস্টে বলছে ইটার তোমার ইউনিট দেখাইতে। দেন আমরা বলবো
efficiency, এটা মাস্ট তোমাকে লিখতে হবে, if efficiency is a ratio, so there is no unit for efficiency, বুঝছো? যেহেতু এটা একটা রেশিও থাকলে কি হয়, ক্যান্সেল হয়ে যায় না আপ এন্ড ডাউনে, তো নিউমারেটর ডেনোমিনেটর হচ্ছে কি যায়, ক্যান্সেল হয়, তাহলে সেখান থেকে আমরা বলবো দেয়ার ইজ নো ইউনিট ফর এফিসিয়েন্সি। সো দ্যাটস ইট। খুবই সহজ কিন্তু, তাই না? খুবই সহজ। দেখো জাস্ট তোমাকে ইটা বা সামথিং এলস এবং সলভ করতে হচ্ছে। ওকে, ডান। এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সিতে। আমরা চলে যাব সিতে। লেটস গো টু রিড দ্য কোয়েশ্চেন পেপার। আমাদের কোয়েশ্চেন পেপারে কি বলেছে দেখো, এখানে বলেছে সি নাম্বারটা এক্সপ্রেস। আচ্ছা, এই জুল কে আমাদের ইলেকট্রিক এনার্জিকে ওয়াট ইউনিটে কনভার্ট করতে হবে। আচ্ছা, তো আমাদের টাইম আছে 30 মিনিট এন্ড এটাকে ওয়াট ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে চলো আমরা আমাদের সলভিং এ চলে যাই। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে লিখি গিভেন electric energy E is equal to 4.5 multiplied 10 to the power 9 joule. Time T is equal to 30 minute. 30 minute means 60 multiplied 30 second, that is 1800 second. At first চলো আমরা দেখি যে জুলের সাথে ওয়াটের রিলেশনটা কি। আমরা জানি যে 1 ওয়াট মানে কি বলতো? 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল বাই 1 সেকেন্ড, তাই না? তাহলে আমরা বলতে পারি 1 সেকেন্ডে যদি আমরা 1 জুল ওয়ার্ক করি তাহলে তাকে আমরা 1 ওয়াট বলি, তাই তো? আচ্ছা, এবার দেখো আমি কতটুকু এই ওয়ার্ক মানেই তো আমাদের এনার্জিটা, তাই না? তাহলে আমরা যদি বলি 1 সেকেন্ডে 1 জুল এনার্জি ক্রিয়েট হয় তাকে আমরা 1 ওয়াট বলি। তাহলে এখানে আমরা কি বলবো? আমরা বলবো না যে 1800 সেকেন্ডে এত জুল এনার্জি আসছে, তো সেখান থেকে আমাদের ওয়াটটা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে লিখবো উই নো পাওয়ার P is equal to কত? আমরা জানি ওয়ার্ক ডিভাইডেড বাই হচ্ছে টাইম, এন্ড আমরা জানি the ability of doing work is called energy। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে এনার্জি is divided with time। ওকে, এনার্জি আপন টাইম চলে আসছে। এবার এনার্জি দেখো, এনার্জি আমাদের কত ছিল? এনার্জি ছিল E বাই টি। তাহলে E এর ভ্যালু কত? E এর ভ্যালু হচ্ছে 4.5 10 to the power 9 আর টি হচ্ছে 1800। তাহলে এখান থেকে কত চলে আসে? ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করলে যত এখান থেকে আসতেছে সেটাই হবে হচ্ছে আমাদের কনভার্টেড ইন ওয়াট। ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমাকে ক্লিয়ার হইতে হবে যে আসলে 1 ওয়াটের অ্যাকচুয়াল মিনিংটা কি। তোমাকে মাস্ট বি ক্লিয়ার থাকতে হবে যে 1 ওয়াটের অ্যাকচুয়াল মিনিংটা কি। ঠিক আছে? অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে 1 ওয়াট ইজ ইকুয়াল টু 1 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড। দ্যাট মিন্স হাউ, তোমার কত সেকেন্ডে কতটুকু এনার্জি তুমি পাচ্ছ সেটাই হচ্ছে ওয়াট। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, মাস্ট বি ক্যালকুলেশন তোমরা করে নিবা, 2 এত ওয়াট। তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমরা যদি এতকে কনভার্ট করি ইন ওয়াটে তাহলে সেটা এত আসে। বোঝা গেছে? যেহেতু টাইমটা 30 মিনিট, তাই এটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে। আই হোপ সো জিনিসটা সবাই বুঝতে পারছো। তো এটা আমরা এখানেই রেখে দিব। আমরা লাস্টে লিখতে পারি ইফ উই কনভার্ট দিস টার্ম টু ওয়াট দ্য অ্যান্সার উইল বি এইটা। শেষ। আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের পরবর্তী কোয়েশ্চেনে যাব। চলো যাই। তো পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে দেখো, ডি নাম্বারটা। আমরা সি শেষ করলাম, ডি নাম্বারটায় বলছে অ্যানালাইজ দ্য ইম্প্যাক্ট of hydroelectric plants on the environment of Bangladesh। আচ্ছা, এখানে দুইটা পয়েন্ট আছে, খেয়াল করো।
তোমাকে বলছে প্রথমে যে ইম্প্যাক্টটা ব্যাখ্যা করতে, এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বলছে, এন্ড হচ্ছে বাংলাদেশের এনভায়রনমেন্টের ক্ষেত্রে বলছে একদম স্পেসিফিক ভাবে। ম্যাক্সিমাম হচ্ছে, তোমরা তো আসলে ইংলিশ ভার্সন ট্রান্সলেট করে নাও অ্যান্সার গুলা বা কোনো ভাবে কালেক্ট করো সামথিং এলস বা সামথিং এলস। তো ম্যাক্সিমাম হচ্ছে এটাকে সলভ করছে দা মেরিটস অর ডিমেরিটস অফ হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টস। দ্যাট মিনস হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের সুবিধা অসুবিধা এইভাবে হচ্ছে লিখছে। আসলে এটা তো হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের সুবিধা অসুবিধা আসে নাই, অনেকে আবার হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের লিখে নাই, লিখছে হাইড্রো ইলেকট্রিসিটি। আসলে একটু তো স্লাইটলি ডিফারেন্স থেকেই যায়, তাই না? তাহলে তোমাকে বলছে ইম্প্যাক্ট ব্যাখ্যা করতে কিসের উপর? এনভায়রনমেন্টের উপর। তোমাকে কিন্তু শুধুমাত্র হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস কিন্তু বলে নাই, তোমাকে বলছে তুমি অ্যাডভান্টেজেস বলবা তবে অন দ্য বেসিস অফ এনভায়রনমেন্ট, এবং অবভিয়াসলি কোন দেশের হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট নিয়ে কথা বলবা? বাংলাদেশেরটা। তাহলে এটা মার্কস হচ্ছে 2, মার্কসটা কম, বাট এটার হচ্ছে তোমার আমরা অ্যান্সারটা একটু দেখবো বড় করে, তো তোমরা চাইলে লিখতে পারো, তোমাদের টিচার হচ্ছে খুশি হবে বিকজ অফ জিনিসটা তুমি মানে কাল টিচার তো ভাবে তুমি উইকিপিডিয়া বা বিভিন্ন গুগল টুগল করে লিখছো, বিকজ তোমার অ্যান্সার টোটালি ডিফারেন্ট হবে যারা মানে আমার চ্যানেল থেকে লিখতেছো। সো চলো আমরা সলভে চলে যাব এখন। তো সলভে চলে যাওয়ার আগে বলে নিচ্ছি যে আমাদের এটা কিন্তু ইম্প্যাক্ট, ওকে? তো এখন আমরা ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টে 2 কিভাবে পাবো একটু দেখে নেই চলো। আমরা যদি শুধু গুড ইম্প্যাক্টস বলি তাহলে আমরা এখান থেকে 1 পাবো। যদি আমরা ব্যাড ইফেক্ট বলি এবং কম্পেয়ার করি একটা, তখন আমরা 2 পাবো। তার মানে শুধু ব্যাড ইম্প্যাক্ট লিখলেও তুমি 2 পাবে না, তোমাকে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দিতে হবে। তাহলে চলো আমরা সেটা দেওয়ার চেষ্টা করব এখন। তো যেহেতু দেওয়ার চেষ্টা করব এবং আমরা পড়তেছি হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, তাহলে চলো আমরা চলে যাই আমাদের স্লাইডে। দেখো চমৎকার কিছু স্লাইড আসছে তোমাদের সামনে, চমৎকার কিছু স্লাইড আসছে। তো প্রথম স্লাইডটাই দেখো, আমরা এখানে দেখতেছি যেটা হচ্ছে রেজার্ভার, যেটাকে আমরা লেক বলি, বুঝছো? এই লেক দিয়ে কিন্তু এই দেখো এইভাবে পানিটা হচ্ছে ফল করে, এই ফল করে এই যে টারবাইনটা আছে না, টারবাইনটা অলওয়েজ মুভ করতে থাকে, টারবাইনে এসে হচ্ছে বাড়ি খায়, বাড়ি খেয়ে এখান থেকে যে কাইনেটিক এনার্জিটা প্রডিউস হয় সেটা থ্রু জেনারেটরের মাধ্যমে, জেনারেটরও কিন্তু মুভ করে। আমরা সেকেন্ড পিকচারে দেখবো এখানে জেনারেটরটা মুভ করতেছে না, তো এই থ্রু এই জেনারেটরের মধ্য দিয়ে তোমার কাইনেটিক যে এনার্জিটা সেটা কনভার্ট হয়ে যায় হচ্ছে ইলেকট্রিক এনার্জিতে, দেন সেটা ট্রান্সফরমারে যায়, এবং এই ট্রান্সফরমার হচ্ছে মেইনলি ডাক পিয়নের কাজ করে, মানে ইলেকট্রিসিটিটা পৌঁছায় দেয় কোথায়? আমাদের যে ইলেকট্রিক যে টাওয়ার আছে না, দেখো এখান থেকে ইলেকট্রিসিটিটা কোথায় যাচ্ছে? টাওয়ারে যাচ্ছে, এবং টাওয়ার থেকে চলে যাচ্ছে যেখানে তুমি পাঠাইতে চাও। খুবই ইজি প্রসেস, এবং এটা দেখো একটা এন্ডলেস সিস্টেম, কজ তোমার ওয়াটারের লেক তো কখনো খালি হবে না, ওয়াটার সাইকেল তো অলওয়েজ চলতে থাকে না। ঠিক একইভাবে আমরা যদি পরেরটা দেখি, এই লেক থেকে এই দেখো এখানে কিন্তু এই যে একটি দাগ দাগ দেওয়া হয়েছে না, এটা হচ্ছে একটা ড্যাম। এখান থেকে আসতেছে, এসে দেখো ওই যে এই যে টারবাইনটা হাতুড়ির মতো মুভ করতেছে, দেখছো টারবাইনটা হচ্ছে মুভ করতেছে। তো টারবাইন মুভ করার ফলে এখানে কাইনেটিক এনার্জি জেনারেটর, দেখছো যে দেখো জেনারেটর এখানে মুভ করতেছে, এই জেনারেটর থেকে আস্তে আস্তে পাওয়ার হাউস বা এই ট্রান্সফরমারে যে পৌঁছায়, দেন এই ট্রান্সফরমার থেকে দেখো একটা করে ইলেকট্রিসিটি কোথায় চলে যাচ্ছে? এই ট্রান্সমিশন লাইনের থ্রুতে টাওয়ারে চলে যাচ্ছে, এন্ড টাওয়ার থেকে যেখানে পৌঁছাইতে চাও সেখানে যাচ্ছে। তাহলে আই হোপ সো তোমরা ফিগার দেখে ফিগার আউট করতে পারছো অলরেডি হাউ আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি ক্যান বি প্রসেসড, ওকে? তাহলে আমরা কিভাবে এটা প্রসেসড হয় লেক থেকে একদম ট্রান্সমিশন লাইনে, সেটা আমরা একদম ভিজুয়ালি দেখতেছি, যে আমাদের মেকানিজমটা হচ্ছে এইটা। তো এটা ভুলো না, ইন ফিউচারে দেখবা তোমার কাজে লাগবে, অন্তত তুমি জিনিসগুলো জেনে রাখো, লেক থেকে টারবাইন, টারবাইন থেকে জেনারেটর, দেন হচ্ছে ট্রান্সফরমার, দেন থ্রু ইলেকট্রিসিটি লাইন। তাই হোপসো জিনিসটা বুঝতে পারছো, এবং জিনিসটা খুবই সহজ একটা প্রসেস। তো এইভাবে আমাদের দেশে যে কাপ্তাই লেক আছে সেখানে হচ্ছে আমরা এইটার হচ্ছে ফরমেশনটা করি আর কি।
আমাদেরকে যেহেতু বাংলাদেশের কথা বলছে, তো বাংলাদেশের কাপ্তাই লেক নিয়ে হচ্ছে প্রথমে আমরা কিছু কথাবার্তা বলবো, যে কিভাবে কখন এটা হচ্ছে আসছে, তারপর হচ্ছে যখন আসছিল তখন কি অবস্থায় ছিল, দেন হচ্ছে আমরা এখানে পজিটিভ আর নেগেটিভ ইম্প্যাক্ট গুলা দেখবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে তাহলে ওইভাবে সলভ করতে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এখান থেকে চলো দেখি। তো দেখো, এট ফার্স্ট আমরা প্রথমে লিখে নিব যে এখান থেকে যে হাইড্রোইলেকট্রিসিটি ইজ ক্রিয়েটেড using the water pressure of a river that has falling or flowing currents. Okay, it is the most common of the renewable energies. ঠিক, সবচেয়ে কমন এনার্জি রিনিউয়েবল এনার্জি গুলোর মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা লিখবো দ্য বাংলাদেশের কাহিনী। The first feasibility means হচ্ছে probability আর কি। The first feasibility study for setting up a hydropower plant was done in 1908 in Bangladesh, a South Asian country, যেটা আমাদের বাংলাদেশ আর কি। The only hydropower plant in the country is located at Kaptai. Okay, Kaptai হচ্ছে একটা উপজেলা। The Kaptai Dam was constructed in Kaptai Upazila of Rangamati district with a dam on the river Karnafuli. Obviously, এটা জেনারেল নলেজের জন্য তোমার জানার প্রয়োজন, কাপ্তাই কোন নদীকে কাজ করে, কোন নদীর পানিটা হচ্ছে এখানে ড্যাম হিসেবে ইউজ হয়। অবভিয়াসলি কেতে কাপ্তাই এন্ড কেতে কার্নাফুলি, মনে রাখো। পরবর্তীতে দেখো, এটা আমরা লিখছি যে দিস ড্যাম ইজ situated in Kaptai Upazila of Rangamati district in Bangladesh, 65 kilometer, যেটা হচ্ছে 40 miles upstream from Chittagong on the Karnafuli river. পরবর্তীতে দেখো, the primary purpose of the dam and lake was to generate hydropower. এখান থেকে আমরা হাইড্রোপাওয়ার পাওয়াটাই হচ্ছে মেইন পারপাস ছিল, স্টিল আছে। Its construction was completed in কত 1962. Okay, electricity is generated at the Kaptai hydroelectric power station using the water stored in dam. আমরা আগেই বলে আসছি যে আমাদের ইলেকট্রিসিটিটা আসে কোথা থেকে, ওয়াটারটা যে ড্যামের মধ্য দিয়ে যে স্টোরিং যে পাওয়ারটা থাকে, পটেনশিয়াল পাওয়ারটা থাকে, সেটাকে ইউজ করে আসে। এরপর দেখো আমরা কতটুকু জেনারেটর এখানে ইনস্টল করা হয়েছিল বিটুইন 1962 and 1980, অলমোস্ট কত 16 ইয়ার। এখান থেকে 16 or 26 প্রবাবলি, হ্যাঁ 26 ইয়ারের একটা ক্যালকুলেশন। আচ্ছা 26 এক্স্যাক্টলি, হ্যাঁ। আর টোটাল অফ 230 মেগাওয়াট। ওই আমরা কিন্তু এখান থেকে মেগাওয়াটের একটা হিসাব দেখতেই পারি, না মেগাওয়াটের একটা হিসাব দেখতে পারি। আমরা জানি সবাই যে 1 মেগাওয়াট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট। এবং এখানে পরবর্তীতে বলছে হর্স পাওয়ার, আমরা জানি 1 হর্স পাওয়ার ইজ ইকুইভ্যালেন্ট উইথ 746 ওয়াট। তাহলে দেখো কি লেভেলের হিউজ ব্যাপার স্যাপার। তো এন্ড a total of 230 মেগাওয়াট, যেটা হচ্ছে অলমোস্ট 3,10,000 হর্স পাওয়ার। এই লেভেলের জেনারেটরস ওয়ার ইনস্টলড হিয়ার। It is the largest dam obviously in Bangladesh, এবং এটা the only power plant in Bangladesh. So তুমি ফার্স্ট হচ্ছে ডেসক্রিপশনটা লিখতে পারো, যদি না চাও নাও লিখতে পারো, বাট লিখলে তোমার জিনিসটা জানা থাকলো, প্লাস হচ্ছে তুমি যে ডিফারেন্ট কিছু লিখছো এবং খেটে টেটে লিখছো, তোমার টিচার কিন্তু বুঝবে। ওকে, এবার হচ্ছে আমরা চলে যাব পজিটিভ ইম্প্যাক্ট অফ হাইড্রো পাওয়ার প্ল্যান্টস অন দ্য এনভায়রনমেন্ট অফ বাংলাদেশ। So the very first one দেখো, ফার্স্ট ওয়ান খুবই সহজ। Hydropower is considered as a very clean source of renewable energy. কেন এটাকে ক্লিন সোর্স বলে? তুমি চিন্তা করো, এটা মেইনলি আসতেছে কোথা থেকে? ওয়াটার থেকে আসতেছে। ওয়াটারের সাথে তো কোনো আমরা এক্সট্রা কেমিক্যাল ইউজ করতেছি না, তার মানে কেমিক্যাল যেহেতু ইউজ করতেছি না, সেখান থেকে ওয়েস্টেজ হচ্ছে না। আর এই ওয়েস্টেজ যেহেতু হচ্ছে না, তো এনার্জি বিল্ডিং আপে কিন্তু আসলে ওয়েস্টেজ ক্রিয়েট হয়। যেহেতু এটা ওয়েস্টেজ হচ্ছে না, তার মানে অবভিয়াসলি এটা একটা ক্লিন সোর্স হবে এবং এটা একটা রিনিউয়েবল এনার্জি। তাহলে আমাদের ফার্স্ট ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে hydropower is considered as a very clean source of renewable energy, therefore no waste or chemicals from the center, মানে হচ্ছে আমাদের কাপ্তাই সেন্টার, are deposited in vicinity মানে হচ্ছে সারাউন্ডিংস, বুঝছো, আশেপাশে, the vicinity of the Kaptai power plant in Bangladesh, which protects the environment from
pollution. So খুব easy. Second one, a properly operated hydroelectric system emits negligible amounts of greenhouse gases compared to other fossil fuel. ফসিল মানে তোমরা জানো যেটা হচ্ছে তোমার এখান থেকে যেটাকে হিট করে জ্বালাইতে হয় এবং সেখান থেকে প্রচুর স্মোক ক্রিয়েট হয় এবং স্মোকের মধ্যে সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ভ্যারিয়াস কাইন্ড অফ হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস হচ্ছে ওখানে থাকে, which plays a positive role in the environment. তো পজিটিভ রোলটা এখানে কি আসছে, যেহেতু হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে আমাদের পুরো ফ্লোটাই হচ্ছে ওয়াটারের, এখানে কিন্তু কোনো গ্যাস ক্রিয়েটই হয় না। তাও এখানে আমরা বলছি নেগলিজিবল অ্যামাউন্ট ক্রিয়েট হয়। কেন? কারণ তুমি দেখবা যখন জেনারেটর প্লাস হচ্ছে টারবাইন আর ট্রান্সফরমার আমরা ইউজ করি, এগুলা কিন্তু মেশিন। এই মেশিন গুলা থেকে একদম শর্ট অ্যামাউন্ট অফ, খুব সামান্য পরিমাণ গ্রিন হাউস গ্যাসেস হচ্ছে এমিট হয়, বুঝছো? তো ওই এমিশনটা আসলে যদি আমরা অন্যদের সাথে কম্পেয়ার করি, এটা আসলে কিছুই না। তো অবভিয়াসলি তাহলে আমাদের এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্ট একটা ভেরি পজিটিভ রোল প্লে করে। পরবর্তীতে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে দেখো, none of the radioactive substances are used and produced in the system of hydropower plant. আমাদের এখান থেকেও কিন্তু এটা বুঝতে পারি যে আমাদের কাপ্তাই প্ল্যান্টে কিন্তু কখনোই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইউজ করা হয় না। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইউজ করার আসলে প্রয়োজনই পড়ে না এবং সেখান থেকে তৈরিও হয় না। কেন? কারণ this energy is totally related with water and water is totally free from any kind of radioactive substances, তাই না? এক্স্যাক্টলি। তাহলে এখানে রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্সেস কোনো জায়গা নাই, এটা টোটালি হচ্ছে নাই এখানে। সো দেয়ারফর দ্য লেভেল অফ রেডিওঅ্যাক্টিভিটি in the vicinity মানে সারাউন্ডিং অফ কাপ্তাই প্ল্যান্ট ইজ নেভার নোটিসেবল। মানে কখনোই কাপ্তাই প্ল্যান্টের আশেপাশে রেডিও অ্যাক্টিভিটি দেখাই যায় নাই, যেটা আসলে এনার্জি সাপ্লাই আসলে আশেপাশের এরিয়াতে দেখা যায়। তো অবভিয়াসলি এটা একটা পজিটিভ ইমপ্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট অফ আওয়ার কান্ট্রি। The fourth part is there is no need for any kind of fire or combustion in the hydropower plants of Bangladesh. Obviously তুমি এখানে ওয়াটার সাপ্লাই করতেছো, তুমি কোনো ফায়ার দিবা না, কোনো ফায়ার, যেহেতু কোনো ফায়ার নাই তার মানে সেখান থেকে কিন্তু কোনো কম্বাসশন সিস্টেমও ক্রিয়েট হয় না, তাই না? আর আমরা জানি যেখানে কম্বাসশন থাকে সেখানে কিন্তু একটা এক্সপ্লোশনের সুযোগ থাকে, ঠিক আছে? একটা বিস্ফোরণ হইতে পারে, এক্সপ্লোশন হইতে পারে। তো এখানে এক্সপ্লোসিভ যেহেতু কিছুই নাই, এখানে ফায়ারও নাই, ইউজ করা হচ্ছে না, তো অবভিয়াসলি এটা তো আমাদের বাংলাদেশের ওই কাপ্তাই এনভায়রনমেন্টের জন্য একটা পজিটিভ সাইড। তাহলে আমরা এখান থেকে লিখবো there is no need for any kind of fire or combustion in the hydropower plants of Bangladesh, so there is no possibility of explosion, which is positive for the environment. And the last one, the water source of the hydropower plant is inexhaustible, মানে হচ্ছে এটা এন্ডলেস, এটা হচ্ছে শেষই হবে না এই ওয়াটার সোর্সটা। তাহলে যেহেতু এটা শেষই হচ্ছে না, এটা কি আসলে আজীবন চলতে থাকে। আজীবন চলতে থাকা মানে কি, আমরা যে ওয়াটার সাইকেল জানি যে ফার্স্ট হচ্ছে কি পানি হচ্ছে ব্যাপার হয়ে আকাশে যায়, দেন হচ্ছে মেঘ তৈরি হয়, সেখান থেকে বৃষ্টি, সেটা আবার আমাদের মাটিতে পড়ে, এভাবে ওয়াটার সাইকেলটা কি চলতে থাকে না? ঠিক এই ওয়াটার সাইকেলটাকে কিন্তু হচ্ছে একদম মানে জেনারেট করে রাখে হচ্ছে এই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট গুলা। কিভাবে? তারা যখন যতটুকু পানি ইউজ করার করে ফেলে এবং সেখান থেকে পরবর্তীতে কিন্তু কি হয় যে নতুন পানি এসে জায়গা করে দখল করে নেয়। এটাই আমরা লিখবো the water source of the hydropower plant is inexhaustible, so it can always generate electricity with the help of water cycle. তাহলে আমরা পাঁচটা যে পয়েন্ট পাইছি, পাঁচটা পয়েন্টের মেইন থিম গুলা মনে রাখো। এটা একটা ক্লিন সোর্স, মনে রাখবো বলতে এই জন্য কারণ এই টপিক গুলা আমরা এই অ্যাসাইনমেন্ট ডিসি দেখে পড়তেছি, নাহলে এই টপিক গুলা জীবন হচ্ছে আমাদের কিন্তু পড়া হয় না, আমরা কিন্তু জীবন হচ্ছে এটা পড়ি না, তাই না? তো এটা আমরা জাস্ট দেখে নিলাম, ঠিক আছে? ইন ফিউচার যদি তোমাদের মধ্যে থেকে অবভিয়াসলি অনেক ইঞ্জিনিয়ার হবা, তো ইঞ্জিনিয়ার হওয়ার সময় কিন্তু এনার্জি সায়েন্স পড়তে হবে, তখন এই থিওরি মানে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এখন থেকে যদি জেনে টেনে যাও, জানলা আসলে আমাদের দেশে কাপ্তাই যে প্ল্যান্ট আছে ওইটা আসলে কিভাবে আমাদের পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। আরেকটা তোমাদের কাছে
কথা সেটা হচ্ছে তোমরা যদি কখনো সুযোগ পাও অবভিয়াসলি কাপ্তাই প্ল্যান্ট ঘুরতে যাবা, দেখতে খুবই সুন্দর। অবভিয়াসলি তুমি যাবা হচ্ছে সেটা বর্ষাকালে, তখন তুমি দেখে মজা পাবা যে অ্যাকচুয়াল সিনারিওটা আসলে কি। তাহলে অনেক তো পজিটিভ পজিটিভ কথা হইলে, এবার চলো নেগেটিভে যাই। তাহলে আমরা ফার্স্ট নেগেটিভ ইম্প্যাক্ট দেখি। তো অবভিয়াসলি যখন পানিটা টারবাইন দিয়ে মুভ হইতে থাকে, প্রচুর পাওয়ারে মুভ হইতে থাকে, তখন কিন্তু আমাদের ওয়াটার নিয়ার দ্য সারফেসের ওয়াটার কিন্তু গরম হয়ে যায়, হিটস আপ, which reduces, পানি যখন গরম হয়ে যায় এটা রিডিউস করে দেয় the oxygen content of the water। এই যে দেখো পানির যখন অক্সিজেন কন্টেন্ট কমে যায় তখন এটা একটা ঝামেলা না, অবভিয়াসলি এটা একটা ঝামেলা, and has a negative effect on some species of plants and animals and the environment as well as on the entire ecosystem। তুমি জাস্ট ওয়াটারের অক্সিজেন কন্টেন্ট তুমি রিডিউস করতেছো, এটা একটা অ্যাডভার্স অর নেগেটিভ ইফেক্ট ফেলবে প্ল্যান্টস এন্ড অ্যানিমালস, এবং আমরা জানি দুইটাই হচ্ছে ইন্টারকানেক্টেড টু দ্য এনভায়রনমেন্ট। তাহলে আমাদের টোটাল সিস্টেমটা কিন্তু এখান থেকে ইফেক্টিভ। পরবর্তীটা চলো দেখি। এরপরটা হচ্ছে দ্য ওয়াটার লেভেল ক্যান ফ্লাকচুয়েট মানে হচ্ছে উঠানামা করা, বুঝছো, আপ এন্ড ডাউন, fluctuate frequently when using the dam system। আচ্ছা, তো যখন আসলে ড্যাম সিস্টেমটা ইউজ করা হয় ওয়াটার কিন্তু উপরে উঠতে থাকে আর নিচে নামতে থাকে বারবার। তো ওয়াটারের যে লেভেলটা, রাইজিং যে লেভেলটা, এটা কখনোই ফিক্স থাকে না। তো এই ফিক্স যেহেতু থাকে না, অ্যাজ এ রেজাল্ট দ্য কোর্স অফ দ্য রিভার চেঞ্জেস, অর্থাৎ যে প্যাথওয়ে, অর্থাৎ যে নদীর পথটা আছে সেটা চেঞ্জ হয়ে যাইতে থাকে। তো নদীর পথ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো প্রবলেম, which affects the environment of plants and animals, especially those animals that use water near the river banks। তো দেখা গেছে যারা রিভার ব্যাংকের কাছে এসে পানি গ্রহণ করতো, যে অ্যানিমাল গুলা, সেগুলা কিন্তু পানি আর গ্রহণ করতে পারে না। কেন? কারণ রিভারের যে প্যাথওয়ে বা যে রাস্তাটা আছে সেটা কিন্তু বারবার চেঞ্জ হতে থাকে, বিকজ অফ এই ওয়াটার লেভেলটা বারবার ফ্লাকচুয়েট হয়। ওকে, তো এটা কিন্তু খুবই একটা নেগেটিভ সাইড। এরপরটা দেখো, ডিউ টু দ্য ড্যাম ইট বিকামস ডিফিকাল্ট ফর দ্য ফিশ টু ফ্লো আপ অর ডাউন। অবভিয়াসলি যেখানে ড্যাম দেওয়া হয় ফিশ উপরেও যাইতে পারে না নিচেও যাইতে পারে না। এই জন্য কি করা হয়, এই জন্য হচ্ছে আমি জাস্ট পেন দিয়ে তোমাদের দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের একটা কোন ড্যাম আর কি, এখানে হচ্ছে এরকম থাকে, এরকম ওয়ে থাকে যেটাকে ফিশ ল্যাডার বলে। তো যে ছোট ছোট ফিশ গুলো আছে তাদেরকে এই দিক দিয়ে তারা এই পথ হচ্ছে দেখে যায়, এই পথ অবলম্বন করে যায়, এভাবে যায়, আপেও যায় না, আপেও যায় না, ডাউনও যায় না, তারা এই পথ বরাবর যায়। কিন্তু কিছু কিছু ফিশ আছে যারা হচ্ছে এই পথটা হচ্ছে চিনে না, এই পথটা তাদের জন্য একটা হিন্ড্রেন্স, বাধা। তো তখন দেখা যায় যেহেতু আমরা বাধা ক্রিয়েট করতেছি, তখন কিন্তু সে না উপরে যাইতে পারে, না নিচে যাইতে পারে, না সেই পথে যাইতে পারে। তাহলে এটা কিন্তু টোটালি একটা নেগেটিভ ফ্যাক্ট। ওকে, তাহলে এটাই এখানে বলছে যে আমাদের due to the dam it becomes difficult for the fish to flow up or down। Fish ladders are sometimes placed to make it easier to travel along the side of the fish dam, but this can still hinder the movement of the fish। তাহলে তুমি ব্যবস্থা করে দিচ্ছ তারপরও কিন্তু ফিশ মুভমেন্টে প্রবলেম হচ্ছে। এবার আমরা দেখতে যাচ্ছি মোস্ট ভাইটাল নেগেটিভ ইম্প্যাক্ট, সবচেয়ে যেটা মারাত্মক ইম্প্যাক্ট বাংলাদেশের কাপ্তাইয়ের। as a result of construction of the dam 655 স্কয়ার কিলোমিটার was submerged in water। দেখো বিশাল একটা এরিয়া কিন্তু ডুবে গেছে পানিতে। the permanent residents, যারা একদম মানে একদম পার্মানেন্ট থাকতো কাপ্তায়ে area, have lost their houses and cultivable land due to the construction of this dam। তাহলে obviously তাদের একটা বিরাট ক্ষতি হইছে। about oh my god 16,000 families or 1 lakh tribes have been displaced। ঠিক আছে, কোথায় ডিসপ্লেসড হইছে? more than 40,000 Chakma tribes migrated to neighboring India because of the construction of the dam। যেহেতু জায়গা নাই, সবকিছু সাবমার্জ হয়ে গেছে, তাহলে কিভাবে আসলে জিনিসটা তারা থাকতে পারে, এই জন্য তারা চলে গেছে। land acquisition has been cited মানে হচ্ছে noticed, has been noticed as the one of the main
causes of the conflict in that area. তো সেখানে আসলে কয়দিন পর পর জায়গা জমি না মারামারি লাগে, যেই জমিটা ডুবে যায় সেটা তো সরকারের হয়ে যায়, কজ ওইটার জন্য সরকার তো পেমেন্ট দেয় না। তো যারা ল্যান্ড ওনার তারা সরকারের বিভিন্ন হেডকোয়ার্টারে ঘোরাফেরা করতে থাকে, মামলা দেয়, বাট আলটিমেটলি রেজাল্ট কিছুই হয় না, সরকার উইন করে, বিকজ তারা শো করে যে এই কাপ্তাই এরিয়াটার যে কাপ্তাই ড্যাম এটা হচ্ছে পুরা ওই এরিয়ার জন্য বেনিফিশিয়ারি। তো এখানে কারো যদি আসলে ক্ষতি হয় সেটা আসলে দেখার বিষয় সরকারের না, তো এটা নিয়ে একটা কনফ্লিক্ট চলে। তাহলে তুমি চিন্তা করো যখন একটা এরিয়া সাবমার্জ হয় এখানে কি থাকে, ওখানে ওয়াইল্ড লাইফ থাকে, প্লাস হচ্ছে মানুষ থাকে, তারপর হচ্ছে গাছপালা থাকে, টোটাল সিস্টেমটা ওইখানে ড্যামেজ হয়ে যায় না যখন এর সাবমার্জ হয়। তো এই জন্য লাস্ট লাইন লেখা হয়েছে ওয়াইল্ড লাইফ এন্ড দেয়ার হ্যাবিটেটস অলসো হ্যাভ অলসো বিন ড্যামেজড। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে পজিটিভ ইম্প্যাক্ট অবভিয়াসলি আছে, বাট নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু আছে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আরেকটা লাইন লাস্টে লিখে দিব, আমরা লাস্টে একটা লাইন লিখবো যে কম্পারিজন, আমরা লিখবো দো মানে যদিও, দো there are many positive impacts of hydropower plants but it has negative impacts too, it has negative impacts too, which is the, তুমি দেন হচ্ছে 4 নাম্বার পয়েন্টে যে জিনিসটা করছে লিখতে পারো, which is the damage of cultivable land due to construction of this dam, এটা হচ্ছে মেইন লসটা হইছে। ওকে, তাহলে এইভাবে তুমি লিখতে পারো ফাইনাল, ওটার জন্য তুমি 2 মার্কস পাবা। সো দ্যাটস ইট, আই হোপ সেটা বোঝা গেছে পারফেক্টলি। এবার হচ্ছে বস কোশ্চেন। এই বস কোশ্চেন দেখো এখানে বলছে হোয়াট কাইন্ড অফ এনার্জি ইজ হাইড্রো ইলেকট্রিসিটি, মাশাআল্লাহ। এরপরে বলছে ক্রিয়েট আ চার্ট describing the economic, social and environmental impacts of such other forces. আদার ফোর্সেস আমাদের বইতে আছে, আমাদের বইতে। আচ্ছা, প্রথমে আমরা লিখবো হাইড্রো ইলেকট্রিসিটি কোন ধরনের, এক পাবো। আদার এনার্জি সোর্সের নাম লিখবো, দেন 2 পাবো। দেন যে কোনো দুইটা এনার্জি সোর্সে যদি 3টা ইফেক্ট লিখতে পারি তাহলে 3 পাবো। এবং বইতে যে 5টা এনার্জি সোর্সেস আছে, বি কেয়ারফুল, বইতে আমাদের 5টা আছে, দেখো আমাদের এখানে অল বলে দিছে, কিন্তু বইতে আমাদের 5টা এনার্জি সোর্সেস আছে এবং ওইটার যদি 3টা করে ডেসক্রাইব করতে পারি তাহলে কিন্তু আমরা সেখান থেকে আরো 4 মার্কস, আই মিন টোটাল 4 মার্কস পাবো। তাহলে আমরা টাইটেল স্টার্ট করব দ্য কন্ট্রিবিউশন অফ এনার্জি সোর্সেস ইন কনসিডারিং দ্য ইকোনমিক, সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট। এভাবে লিখে হচ্ছে ডি নাম্বারটা স্টার্ট করব। তাহলে চলো আমরা ডি নাম্বারটা স্টার্ট করে দেই। আমরা ডি নাম্বারটা এখন স্টার্ট করে লেখা শুরু করি। তো এভাবে লিখবা, ফার্স্ট হচ্ছে টাইটেলটা লিখবা, যে টাইটেলটা আমরা বলে আসছি, যে টাইটেলটা আমরা মুখে বলছি সেটা লিখে ফেলবা। আচ্ছা, তো আমরা এখানে ফার্স্ট হচ্ছে লিখবো হচ্ছে হাইড্রো ইলেকট্রিসিটি। হাইড্রো ইলেকট্রিসিটি হচ্ছে হুইচ ওয়ান, আমি এটা ব্ল্যাক ইউজ করি। হাইড্রো ইলেকট্রিসিটি হচ্ছে কেমন এনার্জি তোমাকে ফার্স্ট লিখতে হবে। অবভিয়াসলি তুমি বুঝতেছো এটা একটা রিনিউয়েবল এনার্জি, অবভিয়াসলি তুমি বুঝতেছো এটা একটা কি রিনিউয়েবল এনার্জি। তাহলে আমরা এখান থেকে লিখবো যে হাইড্রো ইলেকট্রিসিটি is a renewable energy, শেষ। এটা গেল আমাদের ফার্স্ট ওয়ান। এরপর আমরা লিখবো আদার সোর্সেস অফ রিনিউয়েবল এনার্জি লিখে দেন আমরা নামগুলো লিখবো। আমরা প্রথম নামটা লিখবো হচ্ছে, যেমন প্রথম নামটা হচ্ছে বায়োমাস, সেকেন্ড নামটা আমরা লিখতে পারি সোলার এনার্জি, থার্ড নামটা আমরা লিখতে পারি উইন্ড এনার্জি, দেন আমরা ফোর্থ নামটা লিখতে পারি হচ্ছে বায়োফিউয়েল,
আমরা ফিফথ নামটা এখান থেকে লিখবো জিওথার্মাল এনার্জি। এই পাঁচটা এনার্জি হচ্ছে আমাদের মেইনলি খাতায় লিখতে হবে, পরপর নিচে নিচে আমরা লিখে যাব, পরপর নিচে নিচে আমরা লিখে যাব, ঠিক আছে? সো ওকে, তাহলে চলো আমরা চলে যাই আমাদের পরবর্তীতে দেখো তোমাদের স্ক্রিনে একটা চেহারা আসছে, মানে একটা অ্যানিমেশন আসছে, একটু দেখে নাও জিনিসটা কি। তো একটা ট্রাকে করে অনেকগুলা ময়লা আবর্জনা নিয়ে আসা হয়েছে, সেটাকে বয়েলিং সিস্টেমের মধ্যে দিলে এটা একটা এনার্জি হিসেবে দেখো বাসা বাড়িতে পৌঁছে যাচ্ছে। একটা ট্রাকে করে অনেক হচ্ছে ময়লা আবর্জনা নিয়ে আসা হয়েছে, সেটাকে হচ্ছে আমরা ট্রান্সফর্ম করতে পারতেছি, তাই না? কেন? কারণ আমরা জানি ড্রাইড ট্রি, স্ট্র, তারপর হচ্ছে বিভিন্ন কাইন্ড অফ হচ্ছে যেগুলো আমাদের ইউজড থিংস, ঠিক আছে, যেটা আমরা নেচার থেকে পাই, প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা কি এনার্জি ক্রিয়েট করতে পারি, এই বায়োমাস কিন্তু ক্রিয়েট করতে পারি। তো বায়োমাস সিস্টেমটা সিম্পলি বললে কি, আমাদের নেচারে যেটা ইউজড যে থিংস গুলো আছে নেচারে, যেমন আমরা বলতে পারি ড্রাইড ট্রি, স্ট্র, তারপর হচ্ছে বিভিন্ন উড, এগুলা কিন্তু আমরা এইভাবে মেশিনাইজড অথবা তোমার প্রসেসড করে সেখান থেকে কিন্তু বায়োমাস কালেক্ট করতে পারি। তো এটা দুই ভাবে করা হয়, একটা হচ্ছে মেশিন দিয়ে, আরেকটা হচ্ছে মাটির নিচে রেখে, ঠিক আছে? তো দুই ভাবে হচ্ছে এই এনার্জিটা আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে চলো আমরা এবার চলে যাই আমাদের সলভিং এ। তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে কি এখান থেকে বায়োমাস। ওকে, আমাদের বায়োমাসের ফার্স্ট ইকোনমিক ইম্প্যাক্টটা কি? বায়োগ্যাস, যেটা হচ্ছে একটা বায়োমাসের ফর্ম, ইজ প্রডিউসড বাই মিক্সিং আ মিক্সচার অফ কাউ ডাং, মানে গরুর গোবর, and water in 1:2 ratio in a sealed container. In a family of 4-5 people, 2 or 3 cow dung is enough for cooking and running gas. দেখছো? তো এটা কিন্তু ওই এরিয়া কুকিং এন্ড রানিং গ্যাসের জন্য এটা এনাফ হয়ে যায় যদি এখান থেকে তুমি বায়োগ্যাস ক্রিয়েট করতে পারো। This reduces the fuel consumption of the family. দেখছো, এটা ইকোনমিক একটা ভালো ইম্প্যাক্ট। ঠিক সেকেন্ড হচ্ছে এখানে কি বলা, economically the cost of energy sources is declining and rural households can spend that money elsewhere. That means দেখো এখানে তারা কস্ট বাঁচাচ্ছে, বাঁচায় অন্য কাজে তারা ইউজ করতেছে, এটাও কিন্তু একটা ভালো ইকোনমিক ইম্প্যাক্ট। Many are becoming economically prosperous by preparing biomass in the village and supplying it to other villages. অনেক হচ্ছে বায়োমাস ক্রিয়েট করে করে আদার ভিলেজ হচ্ছে সাপ্লাই দিয়ে টাকা ইনকাম করে। এরপর আমরা দেখো সোশ্যাল ইম্প্যাক্ট। তো সোশ্যাল ইম্প্যাক্টটা দেখো, many young people in the village are getting employment opportunities being learned the process of biomass preparation. That means তুমি প্রিপারেশনটা যখন ইয়াং পিপলরা শিখতেছে, শিখে তারা নিজেরা একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট করে। এবং এটা কিভাবে করে, ধরো মানে তুমি হচ্ছে বায়োমাস ক্রিয়েট করবা, ঠিক আছে, তো তোমার আশেপাশের বাড়ি হচ্ছে মোটামুটি ধনী, সেখানে বায়োগ্যাস ইউজ করা হয় না বা বায়োমাস এনার্জি ইউজ করা হয় না। তো সেখানে বিভিন্ন কি থাকে, উড থাকে, ড্রাইড ট্রি থাকে, স্ট্র থাকে। তো তুমি ওইখানে যাবা, যে কি ওই জিনিসগুলো নিয়ে আসবা না, নিয়ে আসবা এই জন্য কারণ এগুলো তো ফ্রি, তারা হচ্ছে ফেলে দিত, তুমি এটা নিয়ে আসবা। তো নিয়ে এসে তুমি কি করবা, তুমি এটা সাপ্লাই হিসেবে বায়োমাস সাপ্লায়ার হিসেবে এটা দিয়ে তুমি বায়োমাস প্রডিউস করবা। তাহলে দেখো তুমি দুইটা কাজ করলা, একটা হচ্ছে ওই ফ্যামিলি থেকে যখন তুমি এই ময়লাগুলা নিয়ে আসলা, তুমি ফার্স্ট হচ্ছে ক্লিন করলা এনভায়রনমেন্টটা, এন্ড সেকেন্ড ওয়ান ইজ তুমি কিন্তু তাদের সাথে একটা ভালো সম্পর্ক ক্রিয়েট করলা, তাই না? বিকজ তুমি ফ্রিতে হচ্ছে বাংলা কথায় বলতে গেলে কামলা কাটছো। সো এক্স্যাক্টলি সেটা। তাহলে আমরা লিখবো অ্যাজ আ রেজাল্ট দে আর ক্রিয়েটিং সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। সোশ্যাল অ্যাকসেপ্টেন্স মানেটা কি? মানে হচ্ছে তুমি তাদের সাথে একটা হেল্পফুল সিচুয়েশনে আসো বাই কালেক্টিং বায়োমাস প্রিপারেশন ইকুইপমেন্ট from their surroundings and ensuring a clean environment in the villages. I hope so you all are clear. Environmental impact টা কি? Its environmental advantage is that the use of fossil fuels
reduces the chances of acid rain. Obviously এখান থেকে আমাদের যে অ্যাসিড রেইনের যে মানে কি বলে যারা হচ্ছে অ্যাসিড রেইনটাকে ক্যারি করে ক্রিয়েট করে তারা আসলে এখানে নাই, দ্যাটস ওয়াই এটা তোমার চান্সেস অফ অ্যাসিড রেইনকে রিডিউস করে দেয়। এন্ড হাউএভার ডিফরেস্টেশন ইজ লাইকলি টু রেজাল্ট ইন এই এক্সটেন্সিভ রিমুভিং অফ ফ্রেশ ট্রিজ। অনেকে আছে কি ময়লা আবর্জনা তো পাইছে ফ্রেশ ট্রি কাইটা কুইটা সব নিয়ে চলে গেছে বায়োমাস বানাবে, তখন কিন্তু এটা ডিফরেস্টেশন হয়। আবার দেখো যখন বায়োমাসটা আমরা মাটির নিচ থেকে উঠাই, রিমুভিং বায়োমাস ফ্রম দ্য সয়েল রিডিউসেস দ্য রেট অফ ফটোসিনথেসিস ইন প্ল্যান্ট। বায়োমাস যখন মাটির নিচে থাকে তখন কিন্তু এটা আমাদের প্ল্যান্টস এর জন্য উপকারী, কিন্তু তুমি তো বায়োমাস প্ল্যান্টস এর জন্য মাটির নিচে রাখো না, তুমি রাখছো নিজে ব্যবসা করবা। তো তুমি যখন সেটা উঠায় ফেলো তখন কিন্তু এই ফটোসিনথেসিস অফ প্ল্যান্টস এটা কিন্তু রিডিউস হয়ে যায়। তাহলে এই চারটাই তোমরা হচ্ছে কি সবগুলা ইকুয়াল হবে, আমার এখানে উপর নিচ হইছে বিকজ অফ জায়গা আটে নাই ওইভাবে, তো তোমরা ওইভাবেই হচ্ছে লিখবা চারটা, ঠিক আছে। এটা গেল ফার্স্ট বায়োমাস। অবভিয়াসলি খুব সুন্দর করে লিখবা বিকজ অফ এই কোয়েশ্চেনে 4 ম্যাক্সিমাম পোলাপাইন পাবে না, যদিও 1 মার্কস কিছু যায় আসে না, তারপর এত কষ্ট করে করতেছো, ফুল মার্কস পাওয়াটা হচ্ছে একটা প্রাউড ফিলিং এর। তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিকটা হচ্ছে সোলার এনার্জি। দেখো চমৎকার ভাবে আমরা সোলার এনার্জিটা দেখতে পাচ্ছি এখানে। তোমরা যারা বিভিন্ন রুফটপ রেস্টুরেন্টে গেছো সেখান থেকে যদি তাকায় দেখো আশেপাশে, মানে ঢাকা সিটিতেই বলতেছি, ঢাকা সিটির যে রেস্টুরেন্ট গুলো আছে রুফটপ আশেপাশে যদি বিল্ডিং গুলা দেখো না, যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে তুমি দেখবা তাদের ছাদে হচ্ছে সোলার প্যানেল আছে। বিশেষ করে হচ্ছে এই শান্তিনগর, আমি তো এরিয়াতে থাকি, তো শান্তিনগরে যখন স্কাই ব্লু লাউঞ্জে যাওয়া যায় যেটা হচ্ছে 21 তলা, ওখান থেকে দেখা যায় আশেপাশে অনেকগুলা জায়গার মধ্যে এই সোলার প্যানেল সিস্টেমটা কিন্তু আছে। ওকে, তাহলে সোলার প্যানেল জিনিসটা কিভাবে হয় চলো দেখি। দেখো সানলাইট থেকে রেটা পড়লো এই সোলার প্যানেলে, এই ব্লুটা হচ্ছে সোলার প্যানেলে পড়লো এবং এই যেদিক থেকে এনার্জিটা পাস হয় ইনভার্টারে যে হচ্ছে এখানে হচ্ছে স্টোরেজ হয় এনার্জি, সেই স্টোরেজ এনার্জিটা দেখো এসি ডিস্ট্রিবিউশন প্যানেলে যায়, এখান থেকে আবার স্টোরেজ হয়ে হচ্ছে এই লোড পর্যন্ত আসে। এই সিস্টেম আবার হচ্ছে দেখো এই যে এই সাপ্লাইয়ের সাথে হচ্ছে কানেকশন দেওয়া থাকতে পারে। আচ্ছা দেখো এই যে এখানে লাইট জ্বলতেছে, বাসায় ফ্যান ঘুরতেছে, টিভি চলতেছে, ফ্রিজ খুলে রাখছে, সবগুলোই কিন্তু আসলে পসিবল হয়েছে কেন? এই সোলার প্যানেলের জন্য। ঠিক একইভাবে এখানেও দেখানো হয়েছে সানলাইট পড়তেছে, এনার্জি দেখো এই লাইনগুলোর মধ্য দিয়েও যাচ্ছে আসতেছে, প্লাস হচ্ছে বাসাও অন রাইখা তারা টিভি দেখতেছে বা যা কিছু করতেছে। এটা হচ্ছে সোলার সিস্টেম, বুঝছো? সোলার এনার্জি সিস্টেম কিন্তু খুব পপুলার। ইভেন তোমরা অনেকে দেখবা কিছু ছোট ছোট ক্যালকুলেটর আছে, পকেট ক্যালকুলেটর, ওগুলো কিন্তু সোলার এনার্জিতেও চলে। আবার কিছু কিছু ঘড়ির ব্যাটারিও আছে সোলার এনার্জিতে চলে। তো সোলার এনার্জি কিন্তু খুবই পপুলার। যদি তোমরা কেউ নিজেদের বাড়ি হয় তো অবভিয়াসলি তোমার বাবা মাকে বলবা যাতে হচ্ছে ছাদের সোলার প্যানেল সিস্টেমটা ইনক্লুড করে, বিকজ এটা খুবই অ্যাডভান্টেজিয়াস। ওকে, তাহলে আমরা আমাদের পরবর্তীতে যাই। তো সবাই আই হোপ সোলার প্যানেল সিস্টেমটা বুঝছো। এবার হচ্ছে আমরা দেখবো সোলার এনার্জি। তো ফার্স্ট ইকোনমিক ইম্প্যাক্ট হচ্ছে কি, ভেরিয়াস ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস লাইক পকেট ক্যালকুলেটরস, পকেট রেডিওস, ইলেকট্রনিক ক্লকস ইটিসি আর রান উইথ দ্য হেল্প অফ সোলার এনার্জি। অবভিয়াসলি সবাই জানি ইন আওয়ার কান্ট্রি দ্য ডিমান্ড ফর electricity is being met by generating electricity through solar energy in villages and homes. আমাদের যে ডিমান্ডটা এটা কিন্তু গ্রাম অঞ্চলে এই সোলার এনার্জি দিয়ে অনেক ক্ষেত্রে হচ্ছে সলভ হয়। বাট however the cost of building solar panels is relatively high, কিন্তু সোলার প্যানেলের দামটা কিন্তু তুলনামূলক বেশি থাকে, ওইটাই খরচ। জাস্ট সোশ্যাল ইম্প্যাক্টটা কি, they don't have to depend on anyone else for their own electricity. Obviously নিজের ইলেকট্রিসিটি থাকবে, অন্য কারো উপর কেন ডিপেন্ড করবে? whoever can generate electricity according to their needs. This has created a special acceptance of this energy socially. তাহলে যখন যার এনার্জি প্রয়োজন সে যখন সেটা তৈরি করতে পারে তাহলে কিন্তু কারোর সাথে কারো ঝগড়া বিবাদ ঝামেলা টামেলা হয় না। এটা কিন্তু একটা স্পেশাল অ্যাকসেপ্টেন্স আছে আমাদের এনার্জি সোশ্যাল ওয়েতে, ঠিক আছে। আচ্ছা লাস্ট ওয়ান,
It is environmentally friendly because it is made using sunlight. It reduces the greenhouse effect. So obviously the carbon emissions rate around the solar panel is very low. So I hope so solar panel যে তিনটা ইম্প্যাক্ট এটা বুঝতে পারছো। অবভিয়াসলি ছক যখন করবা সমান সমান রেখে করবা। এরপরে দেখো জোস একটা জিনিস, তোমরা হলিউড বা যারা হচ্ছে সিরিজ দেখো, ইংলিশ ভার্সন স্টুডেন্ট অ্যাজ সিরিজ দেখে, তো বিভিন্ন সিরিজে তোমরা দেখবা যে হলিউডের এই সোলার প্যানেল গুলা দেখে চমৎকার কিন্তু। তো দেখো এই সোলার প্যানেল গুলা তৈরি করতে কিন্তু দেখো বেশি জায়গা লাগে না, একটা জাস্ট এই খাম্বা টাইপের হচ্ছে কি লাগে স্ট্যান্ড লাগে এবং তার মাথায় টারবাইন অ্যাড করে দেওয়া হয়, যে এখানে হচ্ছে টারবাইনের এগুলো টারবাইন, তিনটা টারবাইন হচ্ছে অ্যাড করা হয়েছে। দেখো এত দূর থেকে মানে এত বাতাস ক্রিয়েট হয়, দেখো যে এখানে যেগুলো আছে এগুলো নড়তেছে, তাহলে বুঝো কি লেভেল হচ্ছে এখানে উইন্ড ক্রিয়েট হয়। এটাকে বলে উইন্ড মিল, বুঝছো, এগুলো উইন্ড মিল বলে। তো এটা মেইনলি কি হয়, এখান থেকে যখন উইন্ড মিল গুলা পাস হয় দেন হচ্ছে এই প্যানেলে পড়ে সেখান থেকে ইলেকট্রিসিটি হচ্ছে ক্রিয়েট হইতে পারে বা এনার্জি ক্রিয়েট হইতে পারে। তো এই এনার্জিটা দেখো যে যখনই ক্রিয়েট হয় তখন এই যে এরকম কিলোওয়াট আওয়ার এটা নড়তেছে, তার মানে এখান থেকে কিন্তু এনার্জি ক্রিয়েট হচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের উইন্ড মিল বা উইন্ড এনার্জি। এই উইন্ড এনার্জি থেকে কিন্তু আমাদের মেইনলি কি কানাডা বলো, আমেরিকা বলো, তারপর হচ্ছে ইংল্যান্ড বলো, ওই এরিয়া বিশেষ করে কানাডাতে এগুলো প্রচুর আছে, বুঝছো। তো একটা জমির মধ্যে দেখা যায় ছোট একটা এরিয়া নিয়ে এই উইন্ড মিলটা তারা বানায় রাখছে। তো জমির মালিকেরও লাভ, যে নিচ্ছে তারও লাভ, সে এনার্জি হচ্ছে ক্রিয়েট করতে পারতেছে। তবে এটা এশিয়াতে, এশিয়া সাবকন্টিনেন্টে একদমই দেখা যায় না, এটা মেইনলি দেখা যায় হচ্ছে ইউরোপ সাবকন্টিনেন্ট এবং আমেরিকার সাবকন্টিনেন্টে। তো যাই হোক, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেছি যে উইন্ড এনার্জি বা উইন্ড মিল কেমনে কি চলে। চলো আমরা দেখি উইন্ড এনার্জি ইকোনমিক ইম্প্যাক্টটা কি। The place at which the windmill set up, a large tower is erected upwards, so there is no stop land at all. দেখছো লার্জ টাওয়ার থাকে না, একটা লার্জ টাওয়ার, তো এখানে কিন্তু আমাদের কোনো ওয়েস্টেজ হচ্ছে না ল্যান্ডের। Therefore it can be said that it is possible to make it on less land and at lower cost, so these energy suppliers get benefited economically. যারা এটা সাপ্লাই করে এটাদের জন্য জমি কম লাগে, লেস ল্যান্ড লাগে এবং তাদের কস্টটা হচ্ছে লোয়ার। সো আসলে এই জন্য এখানে কি ঘটনা ঘটে, তারা ইকোনমিক্যালি বেনিফিটেড হয়। নেক্সট ওয়ান, সোশ্যাল ইম্প্যাক্ট। The use of wind power is making a positive and lasting social contribution while helping to diversify communities in developed countries. Example, Canada. The stable income of farmers and landowners from land lease agreements is socially balancing between them. যেটা আমি বলে আসছি যে ফার্মার্স, দেখো আরেকটা ব্যাপার আমি বলি, ওই দেশের ফার্মাররা কিন্তু আসলে শুধুমাত্র ফার্মিংই করে না, তারা এনার্জিও প্রডিউস করে কানাডার, বুঝছো। এবং ফার্মার গুলো কোটিপতি হয় ওই দেশের, এবং প্রত্যেকটা বাড়িতে কানাডার হচ্ছে তারা নিজেরাই ফার্মার, অর্থাৎ উইকলি তারা ফার্মিং করে। আমাদের দেশে তো আমরা ফার্মারদের হচ্ছে কি বলি, মানে হেট করি, আই মিন তারা হচ্ছে মানে দেখতে এরকম কত কিছু একটা আইডিয়া থাকে না, নেগেটিভ একটা থট থাকে। বাট ওই দেশে ফার্মার মানে কিন্তু নেগেটিভ থট না, এবং ফার্মার মানে হচ্ছে বিলিয়নিয়ার। কিভাবে? ফার্মার তো ফার্মিং করেই ল্যান্ড ওনার থেকে ল্যান্ড লিজ নেয়, কি জন্য? এই মিল বসানোর জন্য। তো এই মিল বসানোর মাধ্যমে কি করতে পারে, তারা প্রচুর এনার্জি পায়, দেন সেটা বিক্রি করে। এবং দেখো এইভাবে ল্যান্ড ওনার এবং যারা হচ্ছে লিজ নিচ্ছে তাদের মধ্যে একটা সোশ্যাল ব্যালেন্সিং হয়ে যায়, এটা কিন্তু একটা সোশ্যাল ইম্প্যাক্ট। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কি, যেহেতু এখানে উইন্ড স্পিড ইউজ করা হচ্ছে তাহলে এখানে কোনো কার্বন ইমিশন নাই, তাও however it has some environmental adverse negative effects. This includes reducing the habitat of wildlife, fish and plants by leaving lands and then building windmills there. সহজ ভাষায়, যখন ধরো কোনো একটা জায়গায় ল্যান্ড ছিল না, মানে সেটা পরিত্যক্ত ছিল, আনইউজ ছিল, তখন কোন একটা ফার্মার গিয়ে বললো যে মালিককে যে আমি এই ল্যান্ডটা নিব, তখন কিন্তু যে ল্যান্ড ওনার সে কি করবে, ওই ল্যান্ডটা বিক্রি করার জন্য ওইখানে যত ফিশ বলো, প্ল্যান্ট বলো, ওয়াইল্ড লাইফ বলো, সবগুলারে হচ্ছে ভাগাবে, মানে সবগুলার হচ্ছে বাদ দিবে, বাদ দিয়ে হচ্ছে কি সেই ল্যান্ডটা বিক্রি করবে। তো এটা কিন্তু একটা নেগেটিভ সাইড, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের। ইন এডিশন রোটেটিং টারবাইন, আমরা দেখছি না টারবাইন ঘুরতেছে বিশাল বিশাল ব্লেড গুলা,
turbine blades can be a threat to flying creatures such as birds and bats. তাহলে আমরা বুঝলাম যে ফ্লাইং ক্রিয়েচার গুলো আছে সেগুলোর জন্য কিন্তু এটা অবভিয়াসলি একটা থ্রেট। আই হোপ সো ওয়াইন্ড এনার্জি বুঝা গেছে। তো বায়োফিউয়েলটা দেখো, বায়োফিউয়েল বোঝাই যাচ্ছে এখান থেকে ডিজেল নিচ্ছে, ডিজেলের আশেপাশে পাতা পাতা আসতেছে বিকজ অফ এটা বায়োলজিক্যাল একটা ডিজেল, এবং এখানে আসলে ইথানল ইউজ করা হচ্ছে, বুঝছো? আমরা জানি মেইনলি ডিজেল হচ্ছে কি দিয়ে চলে, ডিজেল হচ্ছে সরি ডিজেল তো কি দিয়ে চলে না, গাড়ি হচ্ছে কি দিয়ে চলে, মেইনলি ডিজেল আর পেট্রোল দিয়ে চলে, তাই না? তাহলে টোটাল পেট্রোলিয়াম যে একটা ইন্ডাস্ট্রি আছে সেটার কিন্তু প্রচুর খরচ। এই প্রচুর খরচটা কিন্তু তুমি চাইলে কমাইতে পারো, বা আমরা চাইলে কমাইতে পারি যদি কি ইউজ করি, আমরা পেট্রোল অথবা ডিজেলের বদল হচ্ছে ইথানল ইউজ করি। তাহলে যদি আমাদের দেশে ইথানল ক্রিয়েশন তেমন ভালোভাবে হয় না, তাই এটা ইউজ করা হয় না। তো সর্বপ্রথম এটা ব্রাজিলে ইউজ করা হচ্ছে, কারণ ব্রাজিলে এটা বিশাল ব্যাপক আকার ধারণ করছে, বুঝছো? ইভেন তারা আমরা যে সয়াবিন তেল ইউজ করি না, তারা সয়াবিন থেকেও হচ্ছে এই ফিউয়েলটা ক্রিয়েট করতে পারে, এবং এই ফুয়েল নিয়ে প্রচুর গবেষণা হইতেছে ওয়ার্ল্ডে। আচ্ছা, তো চলো আমরা আমাদের অ্যান্সারে যাই। আমরা হচ্ছে বায়োফিউয়েল ইকোনমিক ইম্প্যাক্ট কি, the oil we use for cooking can be used instead of diesel। আমরা মাত্র বলে আসছি ডিজেলের বদলে কিন্তু আমরা কুকিং অয়েল ইউজ করতে পারি, তবে এটা প্রসেস জানতে হবে। শুধু গিয়া তুমি সয়াবিন তেল ঢাইলা দিবা এটা হবে না, বুঝছো? there are many there are many types of plants in the world from which fuel oil is directly available। ওকে, আচ্ছা, তো আমরা ওয়ার্ল্ডের মধ্যে অনেক গাছ আছে যাদের থেকে ডাইরেক্ট ফিউয়েল অয়েলটা পাওয়া যায়। সো ইট ক্যান বি সেড দ্যাট we can benefit economically from the huge cost of petrol by making this fuel. There is a huge rate of employment also, দেখছো বিশাল ইকোনমিক ইম্প্যাক্ট, কিন্তু আমাদের দেশে এটা পাবে না। These biofuels provide many other benefits to society, such as including job and wealth creation, rural development, and energy price stability। এটা কিন্তু একটা বিশাল সোশ্যাল ইম্প্যাক্ট, এটা তোমরা বুঝো। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কি? তো গবেষণা করা দেখা গেছে, স্টাডিজ হ্যাভ শোন দ্যাট দ্য প্রোডাকশন অফ বায়োফিউয়েলস স্পেশালি কর্ন অ্যান্ড সয়া, আমরা কিন্তু জানি ভুট্টা, তারপর হচ্ছে সয়াবিন এবং হচ্ছে ইথানল, এই তিনটা মেইনলি হচ্ছে বায়োফিউয়েলের ইনগ্রেডিয়েন্টস, বুঝছো? তো স্পেশালি কর্ন অ্যান্ড সয়া ক্যান কন্টামিনেটেড ফুড গ্রেইন কে কিন্তু এটা কন্টামিনেট দূষিত করে ফেলে। এটা একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, কারণ এটা অনেক দিন ধরে রাখা হয়, কর্ন হচ্ছে পচে যায় এবং এর আশেপাশে ফুড গ্রেইন কে এরা কন্টামিনেট দূষিত করে ফেলে। Increased ethanol refining reduces soil performance and harms biodiversity। আমরা যখন ইথানলকে বারবার রিফাইন করতে থাকি মাটি থেকে নিয়ে এসে, তো যেই মাটিতে আমরা এই ইথানলটা আসলে কালেক্ট করে, যে মাটি থেকে তার সয়েল পারফরমেন্সটা আসলে কমে যায়, এবং ওই মাটির আশেপাশে যত ডাইভার্সিটি আছে সবাই কিন্তু হার্মফুল ইফেক্ট পায়। ঠিক আছে, তাই হোপ সো বায়োফুয়েল জিনিসটা ক্লিয়ার। এবার সবচেয়ে ক্রিটিক্যাল যে এনার্জিটা, যেটাকে আমরা বলি জিওথার্মাল এনার্জি, খুবই ক্রিটিক্যাল এনার্জি, এটা অনলি আমেরিকাতে সবচেয়ে এস্টাবলিশড এই এনার্জিটা, আর কোন দেশ এটা থেকে এখন পর্যন্ত বেনিফিটেড হতে পারে নাই। তো বিশাল একটা থিম, তো এখান থেকে দেখতেছো ধোঁয়া উঠতেছে, অনেকগুলা টারবাইন আছে, জেনারেটর আছে, তুমি জাস্ট ট্রান্সফরমার দিয়ে আমি জাস্ট দেখাই, সব এনার্জি হচ্ছে এখানে এসে জমা হয় এবং এখান থেকে হচ্ছে ইন্টার কানেক্টেড হয় হচ্ছে টাওয়ারের সাথে। এখানে যে প্রসেস গুলো দেখানো হয়েছে এই প্রসেস গুলো আসলে একদম মেশিন, এটা হচ্ছে একটা মেশিনের একটা তোমার পেন পিকচার বা ডায়াগ্রাম। তো আমরা জাস্ট মনে রাখবো যে এটা খুব ইউনিক এন্ড হচ্ছে কমপ্লেক্স প্রসেস, জাস্ট এতটুকুই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে জিওথার্মাল এনার্জিতে যাব। তো ইকোনমিক ইম্প্যাক্টটা কি? তো যেখানে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট এবং বিল্ড করা হয়, ইট স্টিমুলেটস এডিশনাল ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট। এটা কিন্তু একটা এডিশনালি একটা ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট ক্রিয়েট করে, বস বিকজ অফ তোমার জিওথার্মাল এনার্জি দেখছই তো বিশাল একটা কনস্ট্রাকশন সিস্টেম, সেটার জন্য অবভিয়াসলি লোক লাগবে না, লাগবে তো। মোর ইকোনমিক অ্যাক্টিভিটি অ্যান্ড ইনক্রিজ ট্যাক্স রেভিনিউ, যারা এইগুলাই প্ল্যানটা দেয় তাদেরকে অবভিয়াসলি কোটি কোটি টাকা ইনকাম করে, অবভিয়াসলি তারা ট্যাক্সও দেয়। সোশ্যাল ইম্প্যাক্টটা কি?
এটা নেগেটিভ সোশ্যাল ইম্প্যাক্ট আছে, বিকজ অফ দেখা গেছে কি এটা হচ্ছে ভলক্যানোর আশেপাশে এটা ক্রিয়েট হয়, বুঝছো? তাহলে দেখা গেছে ভলক্যানোর আশেপাশে যখন জিনিসটা ক্রিয়েট হয়, তখন ওই ভলক্যানোর আশেপাশে যারা থাকে, ভলক্যানোর আশেপাশে যারা থাকে তাদের কিন্তু ওই ল্যান্ডটা ছেড়ে দিয়ে চলে যেতে হয়। এটা কিন্তু আসলে তাদের সোশ্যাল রাইটকে ভায়োলেট করে। Since this energy is related to volcanoes, the people living in its vicinity, মানে কাছাকাছি, have to leave that place and land to produce this energy. This violates their social rights, obviously. The last one, environmental impact. So environmental effects of geothermal energy production include noise pollution and odor generation. প্রচুর শব্দ দূষণ হয়, ধুমধাম আওয়াজ হইতে থাকে, আর এখান থেকে প্রচুর দুর্গন্ধ সৃষ্টি হয়। Soil degradation occurs as use of land does change. যেহেতু আমরা একটা, এটা কিন্তু আসলে গর্ত, বুঝছো, হোল ক্রিয়েট করা হয়, বিশাল হোল ক্রিয়েট করা হয়। তো এই বিশাল হোল ক্রিয়েশনের জন্য এই সয়েল ডেগ্রেডেশন occurs. It produces small amounts of sulfur dioxide and carbon dioxide which are harmful to the environment. তো এইভাবে যদি তুমি লিখতে পারো আসলে তোমার হয়তো 3-4 বা 4 পেজ হবে, বাট আই সোয়ার তোমার জিনিসটা খুবই ইউনিক হবে এবং টিচার মাস্ট বি পড়ে হচ্ছে হ্যাপি হবে, বিকজ অফ এই আনসার তো নেটের কোথাও নাই। আর যেখানে যেখানে আছে দেখবে 1 লাইন 2 লাইন করে জাস্ট বলে দিচ্ছে একদম। আই মিন আমিও 1 লাইন 2 লাইনই বলছি, বাট একটু গোছানো, সেটা একটু পারফেক্ট। সো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আসলে যদি তোমাদের কোনো বেশি প্রবলেম না হয়, এটা আমি প্রতি ভিডিওতে বলি, কারণ অনেকের আসলে সাবস্ক্রাইব করতে পারে না, প্রবলেম হয়ে যায়, তাদের জিমেইল অ্যাকাউন্ট লগ ইন থাকতে হয়। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা মাস্ট সাবস্ক্রাইব করবা। তোমরা যে যে স্কুল থেকে দেখতেছো, তোমরা তো একটা কমিউনিটি থাকো, মেসেঞ্জারে থাকো, টেলিগ্রামে থাকো, হোয়াটসঅ্যাপে থাকো, এবং ডিসকাশন হয়, তোমাদের কিন্তু ডিসকাশন হয় অ্যাসাইনমেন্ট নিয়ে। তো প্লিজ সেই ডিসকাশনে এই অ্যাসাইনমেন্টটাকে তুমি একটু দিবা, লিঙ্কটা দিয়ে দিও, দেন দ্য এতটুকুই, তারা সেখান থেকে দেখলো। এন্ড অবভিয়াসলি পজিটিভ থিঙ্কিং বলো, নেগেটিভ থিঙ্কিং বলো, অল আর অ্যাপ্রিসিয়েটেড। যে কোনো কমেন্ট করতে পারো যে কেমন লাগতেছে তোমাদের সেশন গুলা, বিকজ অফ তুমি বুঝতেছো যে এতগুলো স্লাইড প্লাস হচ্ছে এগুলা আসলে আমাদের বইতেও লেখা নাই, এগুলা কালেক্ট করতে হয়েছে উইকিপিডিয়া, গুগল, প্লাস হচ্ছে আমার নিজের যে নলেজটা ছিল এনার্জি সায়েন্সের সেখান থেকে, এবং এগুলা দেন তুলতে হয়েছে, স্লাইড বানানো, তারপর অ্যানিমেশন দেখানো, এগুলো কিন্তু টাফ, লিটল বিট টাফ। তো এটা জাস্ট বুঝাই দিচ্ছে এই জন্যই তোমাদেরকে, আসলে ধরো তোমরা দেখে দেখে তুলে গেলে আসলে এটা কিন্তু কোনো লাভ হয় না দিন শেষে, তাই না? তুমি ধরো গান শুনতেছো, দেখে দেখে তুলতেছো, এটা কিন্তু আসলে লাভ হয় না। একটু হইলেও তো পড়তে হবে। ইন ফিউচারে যারা হচ্ছে সায়েন্স নিয়ে কিছু করতে চাও, অবভিয়াসলি তোমরা সবাই অনেক কিছুই করবা ইন ফিউচারে, একটু কিন্তু পড়তে হবে। এই পড়াটার জন্যই আমি জাস্ট চাই যে তোমাদের অ্যাসাইনমেন্ট সলভিংটা যখন হয় জাস্ট লিখে লিখে বুঝাই দিতে, এবং লাস্টের গুলো তো আসলে লিখে বোঝানো সম্ভব ছিল না, এই জন্য স্লাইড বানাইতে হয়েছে, এবং তারপর আমি জিনিসটা ব্যাখ্যা করছি যে কিভাবে আসলে জিনিসটা আসলে পসিবল। তো আই হোপ সো যে কথাগুলো বলছি সবাই একটু চেষ্টা করবা। তোমাদের এই 5th উইকের অ্যাসাইনমেন্ট ইংলিশ ভার্সন এখানেই শেষ। হোপসো তোমাদের রেসপন্স যদি খুব ভালো থাকে তাহলে আমি 6th উইকে অবশ্যই চিন্তা করবো অ্যাসাইনমেন্টটা দেওয়ার। আর যদি তোমাদের রেসপন্স আমি কম পাই আর কি, তাহলে আসলে মানে জিনিসটা তো সো টাফ হয়ে যায়, বাকিটা দেখা যাক আর কি। তো আই হোপসো তোমাদের ভালো লাগছে, এতক্ষণ সময়টা ভালো লাগছে, প্লাস অনেকের বোরিংও লাগে, বাট কি করবা বলো, একে তো হচ্ছে আমরা লকডাউন সিচুয়েশনে আছি এবং আমাদের গভর্নমেন্ট আমাদের উপরে জোর করে অ্যাসাইনমেন্ট করাচ্ছে এবং শোনা যাচ্ছে যে সামনে পরীক্ষা হইতে পারে। তো যদি পরীক্ষা হয় এই টপিক গুলা থেকে কিন্তু কোয়েশ্চেন গুলো আসবে, তাহলে সেটা আমাদের কিন্তু এখন সলভ হয়ে যাচ্ছে। তুমি জাস্ট 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট যদি টাইম রাখতা লেকচারে, তুমি যদি বাসায় একটা টিচার রাখতা, তোমার টিচার কিন্তু অবভিয়াসলি সে ভালো টিচার হয়, সে কিন্তু তোমাকে অবভিয়াসলি পুরো অ্যাসাইনমেন্ট এভাবে বুঝাই দিত। তুমি দেখো তোমার বাসায় টিচার রাখতে হচ্ছে না, তুমি এমনি নেট থেকে বুঝতে পারতেছো, তাই না? তো এই অপরচুনিটি যেহেতু আমরা আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করতেছি, আমরা যেহেতু তোমাদের দিকে হাত বাড়ায় দিছি, তোমাদের উচিত কিন্তু সে হাতটা ধরে রাখা এবং সে অনুযায়ী হচ্ছে সাপোর্টিভ ম্যানারে জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়া। তো ঠিক আছে, ভালো থাকো সবাই, কথা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন অ্যাসাইনমেন্টে। আল্লাহ হাফেজ।